I swear these people यार ছাড় না। কি হয়েছে বলতো এই প্রিয়ার? প্রেজেন্টেশন ছিল আর মাঝপথেই উঠে চলে এলো। ছাড় না। বস নিশ্চয়ই খুব বকাবকি করেছেন। ক্লায়েন্টরাও রেগেছিল ওর উপর। যাই বলিস ভাই মিতা, এই এত অ্যাটিটিউড না একদম ভালো না। কি জানি ও কি ভাবে নিজেকে। আসলে ব্যাপারটা হলো আমাদের বস খুব সাদাসিধে, তাই জন্যই ও ওনার সরলতার সুযোগ নেয়। আর আমাদের বসও ওকে কিছু বলেই না। সত্যি বলতে কি এই চাকরিটার তোর কোনো দরকারই নেই, কারণ ওর বাবার কাছে তো প্রচুর টাকা আছে। ও শুধুই টাইম পাস করছে। যাই হোক না কেন, রেসপন্সিবিলিটি বলেও কিছু হয়। বাদ দে না, ওর চুলের অবস্থাটা দেখেছিলি কেমন ঘেঁটে ছিল, যেন ওর মাথার চুল কেউ ছিঁড়ে ফেলেছে। প্রিয়া, প্রিয়া ওই প্রিয়া অ্যাকচুয়ালি আমরা তো প্রিয়া 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 কি কি হয়েছে প্রিয়া? প্রিয়া কি হয়েছে? প্রিয়া 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 ওঠ প্রিয়া না। কি হয়েছে? ওঠ না। ওঠ না প্রিয়া। প্রিয়া প্রিয়া কি হয়েছে? প্রিয়া কি হয়েছে? এ তো মরে গেছে। অশোক, হ্যাঁ ম্যাডাম। সামনে যে ধাবাটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ম্যাডাম। অশোক আগে আমার পুরো কথা শোন, তারপর কথা বলবি। আমি ভাবলাম আপনার কথা শেষ হয়ে গেছে। চুপ কর, কথার মাঝে কথা। আমি জানি যে তুই দেখতে পাস, তাহলে আমি কেন জিজ্ঞেস করব? ঠিক আছে ম্যাডাম, বলুন আপনি কি বলছিলেন। কিছুই বলার নেই, গাড়িটা ওই ধাবার সামনে দাঁড় করা। ভীষণ খিদে পেয়েছে। আরে হ্যাঁ, দাঁড়া আমি- দাঁড়া, এই তো এই ধাবাটা। হ্যাঁ আসুন স্যার, নামুন। আমরা নামবো কেন? তুই যা। আরে এক্ষুনি তো ম্যাডাম বললেন খাবার খাবেন, চলুন ভেতরে। তুই যা আর গিয়ে খাবার কিছু নিয়ে আয়। হুম, স্যার ধাবার ভেতরে বসে আরাম করে খান না, আসুন না। ওখানে যেতে ইচ্ছে করছে না, তুই নিয়ে আয়। আমরা না হয় গাড়িতে খেতে খেতেই বেরিয়ে যাব। ঠিক আছে, কিন্তু কি নিয়ে আসবো স্যার? যেটা আমাদের পছন্দ। ম্যাডাম আমি কি করে জানবো আপনাদের ঠিক কি ভালো লাগবে? স্যার আপনিই বলুন না কি নিয়ে আসবো। তোকে বললাম তো, যেটা আমাদের পছন্দ সেটা নিয়ে আয়, না হলে থাপ্পড় খাবি। যা তাড়াতাড়ি। নিয়ে আসছি, নিজের ইচ্ছে মতোই নিয়ে আসছি। বলে দিলেন নিজের ইচ্ছে মতো নিয়ে এসো, এবার নিজের ইচ্ছে মতো কিছু নিয়ে আসবো, তখন বলবে এটা কেন নিয়ে এলে, ওটা কেন নিয়ে এলে। রবি, ওকে উল্টাও তো। স্যার কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন নেই। হ্যাঁ, ওর মুখ থেকে কোনো ফেনা বেরোয়নি, ওর শরীরে কোনো নীল রঙের ছাপ দেখা যাচ্ছে না, পাংচার মার্কস, সুই বা ওই জাতীয় কিছুর। এটা বিষক্রিয়ার ফল নয়। স্যার, হ্যাঁ, স্যার ভিতর থেকে এমন কিছু পাইনি যেটা দিয়ে ওর মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারবো। স্যার এই ব্যাগটা পেয়েছি যার মধ্যে মেকআপের কিছু জিনিসপত্র ছিল। মেকআপের জিনিস?
এই নিন ম্যাডাম খাবার। ও স্যার, খাবার নিয়ে এসেছি আমি। ম্যাডাম, মনে হচ্ছে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমাকে খাবার আনতে পাঠালো আর হ্যাঁ? আমি তো বুঝতেই পারি না এই স্যার আর ম্যাডামের ব্যাপার স্যাপার। আমাকে বললো খাবার নিয়ে এসো আর নিশ্চয়ই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। কতবার বুঝিয়েছি যে আপনারা খাবার খেয়ে ওষুধ খাবেন, কিন্তু না, ভুলেই যায়। মনে হচ্ছে কুম্ভকর্ণ যে ওষুধটা খেত সেই ওষুধই ডাক্তার এদের ওষুধে মিশিয়ে দিয়েছে। চলো বরং বাড়িই চলে যাই। সেরকম হলে রাস্তায় জাগলে খাইয়ে দেওয়া যাবে, না হলে তো আমি আছি। চল আমার আম্পায়ারি। এই এই ব্যাগটা কার? স্যার স্যার এটা প্রিয়ার। প্রিয়ার ব্যাগ এটা? তাছাড়া মিতা আর শিনা, প্রিয়া তখন তোমাদের দুজনের সামনে বাইরে আসে আর ওখানেই পড়ে যায়, ওর শ্বাস বন্ধ হয়ে যায়, তাই তো? তোমরা দুজনেই তো ছিলে। হ্যাঁ, কিন্তু স্যার আমরা সত্যিই জানি না যে ও কি করে মারা গেল। সেটা তো আমরা জেনে নেব, তুমি চিন্তা করো না। আচ্ছা, প্রিয়া অফিস কখন এসেছিল? স্যার, এসব হওয়ার প্রায় 25 মিনিট আগে। ও অলরেডি লেট করে এসেছিল প্রেজেন্টেশনের সময়। আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম। ক্লায়েন্টসরাও খুব রেগেছিল। ও এসে সবাইকে সরি বলেছিল আর তারপর প্রেজেন্টেশন শুরু করেছিল। ওকে দেখে খুব ক্লান্ত লাগছিল স্যার, নার্ভাসও লাগছিল। ক্লায়েন্টসরাও খুব খুশি হলেন না। তখন আমি ওকে বাইরে নিয়ে গেলাম আর বললাম তোমার একটু রেস্টের দরকার। শি ওয়াজ লুকিং লস্ট। দেন আই টোল্ড হার, গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড গেট ফ্রেশন আপ, লুক প্রেজেন্টেবল। আর তারপর 15-20 মিনিট বাদেই মিতা আর শিনার চিৎকার শুনতে পেলাম। আমরা দৌড়ে ওখানে গেলাম, ততক্ষণে প্রিয়া মরে পড়েছিল। নিখিল স্যার, একটা কাজ করো, প্রিয়ার বডি, প্রিয়ার ব্যাগ আর তার ভেতরে যা যা জিনিস আছে, কসমেটিক্স বা কিছু, আর খাবার দাবার যদি কিছু থাকে, সেগুলো সবকিছু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার। আচ্ছা, প্রিয়ার পার্সোনাল নাম্বার বা ওর বাড়ির নাম্বার বা বাড়ির লোকের নাম্বার, কোনো নাম্বার তো নিশ্চয়ই থাকবে আপনাদের কাছে। হ্যাঁ, ইয়েস স্যার, আমার কাছে ওর মা বাবা দুজনেরই নাম্বার আছে। আরে স্যার, ফোন বাজছে আপনার, তুলছেন না কেন? আরে এবার ম্যাডাম আপনার ফোন বাজছে, আপনিও বা ফোনটা তুলছেন না কেন? আরে ও ম্যাডাম, এবার তো আপনারও ফোন বাজছে। দুজন তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আরে আবার ফোন বাজছে যে। আরে ও স্যার, ও ম্যাডাম, ফোন কেন তুলছেন না আপনারা? আরে আপনাদের ফোন বাজছে তো। মনে হচ্ছে আমাকেই দাঁড়াতে হবে। হ্যালো, কে? মিস্টার কুমার। না, আমি অশোক বলছি, বলুন। অশোক? তুমি কে? সাহেবের সারথি বলছি, বলুন। সারথি? আরে ওনার বাহনের চালক বলছি, বলুন। ওহ, ওনাদের ড্রাইভার তুমি? ড্রাইভার নই আমি, ওনার খাস লোক। বেশি বেশি কথা। আপনার কি আমাকে ড্রাইভার মনে হচ্ছে? দেখো, তুমি যেই হও না কেন, মিস্টার অ্যান্ড মিসেস কুমার কোথায়? দুজন আমার গাড়িতে আছেন, ঘুমোচ্ছেন। আমি দুজনকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। দেখো, আমি সিআইডি অফিসার। সিআইডি? কি হয়েছে স্যার? তুমি মিস্টার অ্যান্ড মিসেস কুমারকে প্রিয়ার অফিসে নিয়ে চলে এসো প্লিজ। সে তো ঠিক আছে স্যার, কিন্তু হয়েছেটা কি? সব ঠিক আছে তো স্যার? প্লিজ তুমি চলে এসো, তারপরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি।
নমস্কার স্যার, আপনারাই কি সিআইডির টিম? মিস্টার আর মিসেস কুমার কোথায়? গাড়িতে আছেন তো স্যার, ঘুমোচ্ছেন। ডাকুন। কি ঘুমোচ্ছেন? ঘুমোচ্ছে হ্যাঁ, এখন? স্যার। অভিজিৎ, ঠিক আছে স্যার। এখানে কি বিশেষ কিছু হচ্ছে? মানে আপনারা ডাকলেন তাই। হ্যাঁ, খুব জরুরি দরকার। কুমার বাবুর মেয়ে প্রিয়ার মৃত্যু হয়েছে। কি বলছেন স্যার আপনি? হ্যাঁ, মিস্টার কুমার, মিসেস কুমার, মিসেস কুমার, কুমার বাবু, মিস্টার কুমার। মাই গড, স্যার, স্যার ইনিও। সচিন, কবে থেকে চাকরি করছো তুমি কুমার বাবুর কাছে? স্যার গত 3 বছর ধরে আছি স্যারের কাছে। 3 বছর হ্যাঁ, স্যার। ধরে? ভালো করে চেক করে দেখো মৃত্যুর কারণ জানা যায় কিনা। স্যার, হ্যাঁ, মিস্টার কুমার আর মিসেস কুমার দুজনেই তো মারা গেছেন। কি? না স্যার, হ্যাঁ পুরবি, এক ঘন্টা ধরে তুমি এনাদের গাড়িতে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ আর তুমি জানোই না? না স্যার, এটা কি করে হতে পারে? আরে যখন পুনা থেকে আমরা বেরিয়েছিলাম তখন স্যার আর ম্যাডাম একদম ঠিক ছিলেন। এমনকি রাস্তাতেও ম্যাডাম আমাকে বললেন ধাবাতে গাড়ি দাঁড় করাতে খাবার জন্য কিছু আনতে হবে। গাড়িটাকে ধাবায় দাঁড় করা, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ স্যার, এর আগে 2-1 এরকম হয়েছে। স্যার আর ম্যাডাম ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তেন আর অনেকক্ষণ ঘুমোতেন, তাই আমি ভেবেছিলাম যে গাড়িতে ঘুমোচ্ছেন হয়তো। স্যার, হ্যাঁ, দুজনের শরীরেই কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই স্যার। কোনো চিহ্ন নেই? তাহলে কি কেউ এনাদের বিষ দেয়নি তো? বিষের কোনো সিমটম বা কোনো চিহ্ন পেয়েছো? না স্যার, আর স্যার গাড়িতেও এমন কিছু পেলাম না যেটার থেকে এনাদের মৃত্যুর ব্যাপারে আমরা কিছু জানতে পারি। আচ্ছা, আর কি কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, গাড়িতে খাবার আছে, হয়তো ওতেই কিছু আছে। না না স্যার, এরকম হতেই পারে না। আসলে ব্যাপারটা হলো স্যার আর ম্যাডাম তো খাবারটা চেখেই দেখেননি, খানইনি স্যার। স্যার, প্রিয়াও ঠিক এইভাবেই মারা গেছে। ওই 3 জনের মৃত্যুর পেছনে কারণটা কি হতে পারে? একটা কথা বলো, কুমার বাবুর ফ্যামিলিতে আর কে কে আছেন? স্যার, প্রিয়া ম্যাডাম আর তাছাড়া বড় মেয়ে আছেন রিমা ম্যাডাম আর ছোট অনু। আচ্ছা, তাহলে ওনাদের বাকি 2 মেয়ে এখন কোথায়? স্যার, রিমা ম্যাডাম তো নিজের স্বামী ধীরজের সাথে আন্ধেরিতে থাকে। অনু ম্যাডাম নিজের মা বাবার সঙ্গে মালাডের ফ্ল্যাটে থাকেন। অভিজিৎ, ওদের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো স্যার। সচিন, এটা অনু ম্যাডামের নাম্বার স্যার। রিমা ম্যাডামেরও নাম্বার আছে। রিমার? এই যে স্যার। হ্যালো রিমা দেবী, আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ বলছি। আপনি সিআইডি ব্যুরোতে চলে আসুন। হ্যাঁ, সেটা আপনাকে পরে বলবো, একটু আর্জেন্ট আছে। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। ইয়া, ওকে ওকে। স্যার, রিমাকে বলে দিয়েছি সিআইডি ব্যুরোতে আসতে। আর স্যার অনু তো ফোনই তুলছে না। স্যার, হতে পারে কলেজে গেছে। কোন কলেজে? অনু কলেজেও যায়নি আর ফোন কন্টিনিউ রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাস্টবার তো এখানেই ট্রেস হয়েছিল, এই বাড়িতে। অনু, অনু ঠিক আছে তো? আপনারা কারা? আগে আমি এই বাড়ির বড় মেয়ে রিমা।
আর ইনি আমার স্বামী ধীরাজ। ভিতর থেকে বন্ধ স্যার। নিখিল পেছনে গিয়ে দেখো, দেখো ওখান থেকে দেখা যায় কিনা। এক্সকিউজ মি। চাবি আছে আপনার কাছে? আগে না, না তাহলে তুমিই খুলে দাও। স্যার ধীরাজ অনু ঠিক আছে তো? ও ল্যান্ডলাইনে ফোন তুলছে না কেন? চিন্তা করো না তুমি। অনু, 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 অভিজিৎ স্যার। একটু গিয়ে দেখো তো। অনু, অনু, উপরে গিয়ে দেখো। বলো সচিন। স্যার এখানে তো কেউ নেই, নেই? সব ঠিক হয়ে যাবে। স্যার এসব কি হচ্ছে? প্রথমে আমার মা বাবা চলে গেলেন, তারপরে প্রিয়া, এখন অনু। অনুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সবকিছু জানতে পারা যাবে। স্যার। হ্যাঁ, না স্যার, এখানে তো নেই। স্যার, স্যার অনু এখানে। মাই গড স্যার, অনু উপরে আছে। চলো। হ্যাঁ পূরবী, স্যার অনু বেঁচে আছে, তবে জ্ঞান নেই। একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। সচিন। হ্যাঁ অভিজিৎ, অজ্ঞান হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলো। স্যার, আচ্ছা, এই ব্যাপার। আরে কি এত ভাবছো সেটা তো বলো। বস, এই তিনজনের মৃত্যুই বিষের কারণে হয়েছে। বিষক্রিয়ায়? হুম। মানছি এরা তিনজনেই বিষক্রিয়ায় মারা গেছে, কিন্তু কোনো জায়গায় এদের শরীরে বিষ প্রয়োগের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। রঙও বদলায়নি এদের শরীরের, আর তুমি বলছো যে এরা বিষক্রিয়ায় মারা গেছে। সেইটাই তো ব্যাপার। এই কথাটাই আমার মাথায় ঢুকছে না যে এই তিনজনের মৃত্যু বিষের জন্য হয়েছে, কিন্তু এদের শরীর নীল হয়নি কেন? এই বিষটা গেল কি করে এদের শরীরে? অবাক করে দিলে শালুকে। একদিকে তুমি বলছো যে এরা তিনজনে বিষক্রিয়ায় মারা গেছে, অন্যদিকে তুমি বলছো যে তুমি জানোই না যে এদের শরীরে কিভাবে বিষ প্রয়োগ হয়েছে, কখন হয়েছে। আর এসব কি বলছো তুমি? বস, এই একটাই জট যেটা খুলতে পারছি না। আবার এটাও ভাবছি যে এদের মৃত্যুটা বিষে হয়েছে, তো কিভাবে হয়েছে? বিষটা এদের শরীরে ইনজেক্ট করা হয়নি, কোনো এভিডেন্স নেই। খাবার দাবারের সঙ্গে মিশেও বিষটা এদের শরীরে ঢোকেনি, অন্য কোনো ভাবেও যায়নি, কোনো মেকআপ বা কসমেটিকের মাধ্যমে। এই বিষটা এদের শরীরের মধ্যে গেল কি করে? ডক্টর সালুখে আমায় জিজ্ঞেস করছেন? পাগল নাকি? আমি নিজেকে জিজ্ঞেস করছি। স্যার স্যার আমি ওই গাড়িটাকেও চেক করেছিলাম যেখানে মিস্টার অ্যান্ড মিসেস কুমারের লাশ পাওয়া গেছে। সেখানেও কোনো বিষ বা কোনো বিষাক্ত গ্যাসের ট্রেসেস পাওয়া যায়নি। শালুকে, মিস্টার অ্যান্ড মিসেস কুমারের মৃত্যু পুনে থেকে মুম্বাই আসার সময় গাড়িতে হয়েছে, আর প্রিয়ার মৃত্যু ওর আন্ধেরির অফিসে ওয়াশরুমে হয়েছে। এত দূরত্ব, অথচ একই সময় হয়েছে, আর একই রকম ভাবে বিষ দিয়ে। কিভাবে? হুম। আরে বলো না। আচ্ছা ঠিক আছে,
এটা বলতে পারবে কি জাতীয় বিষ ছিল এখানে? বস, আরো কিছু টেস্ট করা বাকি আছে, তারপরেই জানা যাবে যে ওটা কি বিষ ছিল আর বিষটা কি করে গেছে এদের শরীরে। স্যার, হ্যাঁ, স্যার অনুকে অবজারভেশনে রাখা হয়েছে আর ডাক্তাররা বলছেন যে আগামী 24 ঘন্টা ওর জন্য খুব ক্রিটিক্যাল হতে পারে স্যার। ডাক্তার তোমায় কিছু বলেনি ও কি কারণে অজ্ঞান হয়েছে? স্যার বিষের জন্যই অজ্ঞান হয়েছে। কি বিষের কারণে? হ্যাঁ স্যার। আর স্যার অদ্ভুত ব্যাপার যে ওর শরীরে এই বিষটা না তো কোনো ইনজেকশনের দ্বারা গেছে আর না তো কোনো খাবারের দ্বারা। মিস্টার অ্যান্ড মিসেস কুমার আর প্রিয়া এই তিনজনের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছিল, আর এখন অনুর ক্ষেত্রেও এরকম করা হয়েছিল। কিরকম অদ্ভুত ব্যাপার না? এরকম তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কেউ এমন আছে যে পুরো কুমার ফ্যামিলিকে শেষ করে দিতে চাইছে। স্যার, পুরো কুমার ফ্যামিলি নয়, কারণ বড় মেয়ে রিমার কিছুই হয়নি। বস, রিমার রক্ত আমি টেস্ট করেছি, ওর শরীরে বিষ নেই। কিন্তু স্যার পুরো ফ্যামিলিকে কেউ কেন মারতে চাইবে? কারোর না কারোর তো লাভ আছে কুমার ফ্যামিলিকে শেষ করলে, কিন্তু কে কে সেই লোক আর কেন? কোনো প্রপার্টি সংক্রান্ত ব্যাপার নয় তো? এখন তিনজন মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। একজন অনু, যে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমরা দুজন, তুমি আর তোমার স্ত্রী, তোমরা তো একদম ঠিকঠাক আছো। সেটা কিভাবে? আমরা ঠিক আছি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা ওদের শত্রু। তাহলে আর কে হতে পারে তোমরা ছাড়া? যে কেউ হতে পারে। এত বড় বিজনেস, কারো চোখে হয়তো এই বিষয় সম্পত্তি কাটার মতো বিধছে। সেটাই তো আমরাও জানতে চাই, যে খুনি কে। আমি জানি না যে ওদের খুনি কে, কিন্তু ওদের খুনের দোষটা আপনারা আমাদের ঘাড়ে চাপাবেন না। আপনি কি চাইছেন? সিআইডি এটা মেনে নিক যে আপনারা নির্দোষ? আমাদের নির্দোষ মানতে হবে না, কিন্তু ওরা আমার মা বাবা আর বোন ছিল। আমরা আমাদের পরিবারের লোকেদের খুন করতে পারি না। ম্যাডাম, এটা কোথাও লেখা নেই যে কেউ তার নিজের পরিবারের লোককে মারতে পারে না। আমার কাছে আপনাদের এসব প্রশ্নের কোনো উত্তর নেই। আপনাদের যদি মনে হচ্ছে যে ওদের খুন হয়েছে, তাহলে খোঁজ নিন ওদের খুন কে করেছে। স্যার, আমার মনে হয় এই সবকটা খুন ধীরজ স্যারই করছেন। কেন ভাই, তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? আসলে ব্যাপারটা হলো যে স্যার, ধীরজ স্যার প্রায় দিনই স্যারের কাছে এসে টাকা চেয়ে নিয়ে যেতেন। স্যার আর ম্যাডাম এই ব্যাপারটা নিয়ে বিরক্ত ছিলেন স্যার। আচ্ছা, এই ধীরজ কাজবাজ কিছু করতো না? কি আর কাজ করবে স্যার? স্যার ওই কথাই বলে না স্যার, শ্বশুর সারা জীবন করলো কামাই আর বসে খেলো তার আদরের বড় জামাই। আচ্ছা, এই ধীরজ এতগুলো টাকা নিয়ে করতোটা কি? আরে বলো না ভাই, কি করতো? স্যার ওই জুয়া আর মদের নেশা। ওই কথাই বলে না স্যার, এই নেশা একবার লেগে গেলে বাঘা বাঘা লোকও শেষ হয়ে যায়। আমি তো এটাও বলবো স্যার, 2-4 লাখ নয়, 10-20 লাখ যদি হয় তাও শেষ হয়ে যায়। আমি বড় বড় সংসার মদের নেশায় বয়ে যেতে দেখেছি স্যার। আমাদের ধীরজ স্যারও অনেকটা ওই রকম ধরনেরই লোক স্যার। হ্যাঁ, সেটাই হয়েছে স্যার। মিস্টার কুমারের কাছে উনি টাকা চেয়েছিলেন, মিস্টার কুমার সেটাই দিতে রাজি হননি, তাই রাগের বশে উনি ওনাকে মেরে ফেলেছেন, তাই তো? হতে পারে স্যার, কিন্তু আমাদের স্যারও বা কি করবেন? কাকে কাকে টাকা দেবেন স্যার? আর টাকার জন্য তো রোজই ঝগড়া হতো বাড়িতে। এই 3-4 মাস আগেও ঝগড়া হয়েছিল ধীরজ স্যার আর বরুণ স্যারের মধ্যে, ওই প্রিয়া দিদির স্বামী। কি, প্রিয়ার স্বামীও আছে? আছে নয় স্যার, ছিলেন। ওই 3 মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন না স্যার। ও, গাড়ি অ্যাক্সিডেন্টে। আচ্ছা, এটা বলো যে ঝামেলার কতদিন পর বরুণের অ্যাক্সিডেন্ট হয়েছিল? 1 সপ্তাহ পরে স্যার। স্যার, এটা অ্যাক্সিডেন্ট না মার্ডার? পঙ্কজ, এই সমস্ত গোলমাল কিন্তু প্রপার্টির জন্য হচ্ছে। ধীরজ এই সমস্ত প্রপার্টি আত্মসাৎ করতে চায়। প্রপার্টি আমি কি করে পাবো স্যার? বলবো? ঠিক আছে,
আমি বলে দিচ্ছি, দেখো, কুমার ফ্যামিলির বংশকে যদি কেউ নির্বংশ করে তাহলে সমস্ত প্রপার্টি কে পাবে? তোমার স্ত্রী রিমা পাবে। এবার যদি রিমার কিছু হয়ে যায় তাহলে প্রপার্টিটা কার নামে হয়ে যাবে? ধীরাজ বাবু, প্রপার্টি তোমার নামে হয়ে যাবে। কি হলো, কথা বন্ধ হয়ে গেল? কি বলবো স্যার, এখন আপনারা আর কাউকে পাচ্ছেন না, আর বুঝতেও পারছেন না যে কাকে ফাঁসাবেন। তাই জন্যই তো আপনারা আমাকে ধরে এনেছেন। কুমারবাবু সমস্ত সম্পত্তি ওনার সন্তানদের নামে আছে। কাল যদি সন্তানদের কিছু হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তি একটা ট্রাস্টে চলে যাবে। তার মানে যদি সন্তানদের, মানে তাদের মেয়েদের যদি কিছু হয়ে যায় তাদের স্বামীরা কিছুই পাবে না? আগে না। কিন্তু এসব জিজ্ঞেস করছেন কেন? এই সব সম্পত্তি তো উনি বিক্রি করে দিয়েছেন। কি? কুমারবাবু তার প্রপার্টি বিক্রি করে দিয়েছেন? কাকে? আলাদা আলাদা লোকেদের। এই যে এই হচ্ছে তার ডকুমেন্টস। গোয়ার প্রপার্টি, পুনার প্রপার্টি, মহাবালেশ্বরের প্রপার্টি, আর হ্যাঁ, সমস্ত পেপারসেই ওনার সাইন করা আছে। সাইন? এই সমস্ত ডকুমেন্টস আমি আজকেই, একটু আগেই পেয়েছি কুরিয়ারে। কি? এই সমস্ত প্রপার্টির পেপারগুলো আজই পেয়েছেন আপনি? হ্যাঁ। আর এই যে প্রপার্টি বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছে সেগুলো কোথায়? আমি জানি না স্যার, কুমারবাবু এসব হঠাৎ বিক্রি করেছেন। এটা জানার পর ওনাকে ফোন করতে যাচ্ছিলাম, তখন জানতে পারলাম উনি মারা গেছেন। তারপর আমি সমস্ত বায়ারদের ফোন করেছিলাম, তখন ওনারা বললেন এই পুরো ডিলিংস একটাই এজেন্টের মাধ্যমে হয়েছে। ও, বায়ারদের কুমারবাবুর সঙ্গে দেখা পর্যন্ত হয়নি। সমস্ত প্রপার্টির ডিল একজন এজেন্ট করেছে? বায়াররা ওনার যেরকম চেহারা বলেছিল সেই অনুযায়ী তো একজন এজেন্টই হবার কথা। দাঁড়িয়ে আছে, বড় চশমা, আর হ্যাঁ, গোল্ড ক্যাপ ছিল। আচ্ছা, আপনি কি এমন কোনো এজেন্টকে চেনেন যে কুমারবাবুর জন্য আগেও কোনো কাজ করেছিল? না। বাবা আমাদের না বলে এমনটা করতেই পারেন না। এটা নিশ্চয়ই কারোর চাল প্রপার্টি দখল করার জন্য। স্যার, ও একদম ঠিকই বলেছে। মনে হচ্ছে কেউ আমাদের সাথে গেম খেলছে। বাবা এমনটা করতেই পারেন না। আর করলেও আমরা এটা জানতাম যে টাকাগুলো কোথায় আছে। স্যার, আমার মনে হয় সিগনেচারগুলো নকল। কেউ হয়তো বাবার সিগনেচার কপি করেছে। আগে না, সিগনেচারস আমি নিজে চেক করেছি, নকল নয়। কুমারবাবুই করেছেন। আঙ্কেল, আপনি তো বাবাকে চিনতেন। বাবা এরকম করতেই পারেন না, আর না বলে এত বড় একটা সিদ্ধান্ত নিতেই পারেন না। এটা নিশ্চয়ই কারোর চাল, কেউ ফ্রড করার চেষ্টা করছে। কিন্তু কেউ তো আছে যে এই সব কিছুর ওপর নজর রাখছে, না হলে এটা কি করে সম্ভব যে আজকেই প্রপার্টির পেপার এলো আর আজকেই কুমারবাবু মারা গেলেন? হ্যাঁ, যাতে কুমারবাবু সত্যি কথাটা কাউকে বলতে না পারেন। কিন্তু স্যার, এসব কে করতে পারে? সে নিশ্চয়ই পরিবারেরই কেউ। তা না হলে বাইরের কেউ কুমারবাবুকে দিয়ে সাইন করাবে আর তার সন্দেহ হবে না, সেটা সম্ভব নয়। হ্যাঁ, বলো সালুকে। কি? পেইন্ট থেকে? হ্যাঁ বস, পেইন্টের কারণেই এদের মৃত্যু হয়েছে। আরে সালুকে, কি কথা বলছো তুমি? পেইন্ট কি খেয়ে নিয়েছিল? পেইন্ট খায়নি বস, পেইন্টের মধ্যেই বিষ মেশানো ছিল, আর ওই বিষটা ওদের ফুসফুসে পৌঁছেছে, সেই কারণে এরা মারা গেছে। দেখো সালুকে, বাজে কথা বলবে না একদম। তাড়াতাড়ি বলো আসল কথাটা কি। দেখো, তুমি জানো যে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। বস, এদের ফুসফুসে বিষের সাথে সাথে আমি কিছু কেমিক্যালের ট্রেস পেয়েছি, আর ওই কেমিক্যাল কেবলমাত্র পেইন্টেই ব্যবহার করা হয়।
আর স্যার তাও খুব ধীরে ধীরে, হয়তো 20-25 দিন ধরে এই বিষ ওনাদের শরীরে গেছে, একদম স্লো পয়জনিং এর মতো। আর ওনারা বুঝতেও পারেননি যে ওনারা ধীরে ধীরে বিষ ইনহেল করছেন। আর বস, ধীরে ধীরে প্রতি মুহূর্তে এরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। আর কাকতালীয় ব্যাপার হলো আজ ওই স্লো পয়জনের কারণে এদের মৃত্যু হয়েছে। পেইন্টের মধ্যে বিষ, পেইন্টের মধ্যে বিষ। কুমার ফ্যামিলির সবাই ওই কুমার ফ্যামিলির বাড়ি। স্যার, প্রায় 1 মাস আগে বাড়ির 3টে বেডরুমেরই পেন্টিং হয়েছিল। সেগুলো কার কার বেডরুম ছিল? মা, বাবা, অনু আর প্রিয়ার বেডরুমে। বস, হ্যাঁ, আমাকে 3টে বেডরুমেরই পেন্ট চেক করতে হবে। করে নাও। পূরবী, নিখিল, এসো আমার সঙ্গে। এই পেন্টিং এর কন্ট্রাক্ট কে নিয়েছিল? স্যার, বিপুল নামের একজন কন্ট্রাক্টর রয়েছেন, তাকেই এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছিল। নিখিল, পূরবী, তোমরা এই দুটো ঘরে যাও আর দুটো রুমেরই পেইন্টকে স্ক্র্যাচ করে এখানে নিয়ে আসবে। স্যার। এ নাও। স্যার। আর শোনো, এই মাস্ক অবশ্যই পরবে, ঠিক আছে? স্যার। স্যার, একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, পেইন্টে বিষ ছিল বলে 3 জন মারা গেছে, কিন্তু যারা এই বাড়িতে কাজ করছেন তাদের কিছু হয়নি কেন? সিম্পল ব্যাপার ধীরাজ, যে সমস্ত লোক এখানে কাজ করতে আসে তারা বেডরুমে বেশিক্ষণ তো থাকে না। বেডরুমে তো বাড়ির লোকেরা থাকে, তাই না? বেশিক্ষণ ধরে রাতে, দিনের বেলাও কখনো কখনো লোকে ঘুমোয়, প্রভাব তাদের ওপরেই বেশি করে পড়বে। এখানে এই ছবিটা কার? স্যার, ইনি আমার জামাইবাবু। এনার নাম বরুণ, প্রিয়ার হাজবেন্ড। বস, কনফার্ম হয়ে গেছে, 3টে বেডরুমের পেইন্টেই বিষ আছে। পেইন্টে বিষ কি করে থাকতে পারে? কে করতে পারে আর কেন? পেইন্টিং কন্ট্রাক্টর বিপুল, ওকে নিয়ে এসো। স্যার, আমি পেন্টে কেন বিষ মেশাবো? আমার কি শত্রুতা আছে ওনাদের সাথে? যার সঙ্গে শত্রুতা আছে কুমার ফ্যামিলির, সে হয়তো বলেছে। হ্যাঁ স্যার, আর ওর পরিবর্তে মোটা টাকা নিয়েছিল এ। স্যার, আপনি এরকম বলছেন কেন? আমি একজন কন্ট্রাক্টর, খুনি নই। আমি সত্যি বলছি। আমি তো এটাও জানি না যে ওই পেন্টে বিষ ছিল কি ছিল না। এই নাটক করিস না, রোজ এসব নাটক আমরা দেখি। স্যার, আমি যদি জানতাম এই পেন্টে বিষ আছে তাহলে আমি কন্ট্রাক্টটা নিতামই না। আর আমি নিজেকে আর নিজের লোকেদের বিপদে কেন ফেলবো স্যার? তাহলে কি পেনটা বিষ মেশানো অবস্থায় ফ্যাক্টরি থেকে এসেছে? হ্যাঁ, আমি জানি না স্যার। আর ওই পেনটা তো আমি নিজেও কিনিনি স্যার। তাহলে কে কিনেছিল? প্রিয়া দেবীর হাজবেন্ড বরুণ বাবু আগে থেকেই ওটা কিনে রেখেছিলেন। ও, আর উনিই আমাকে এই কন্ট্রাক্টটা দিয়েছিলেন। আর আচমকাই উনি মারা যান, তাই কাজটাও মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। তারপর 1 মাস বাদে আমার কাছে কুমারবাবুর ড্রাইভারের ফোন আসে আবার কাজ শুরু করার জন্য, আর আমি তারপরের দিনই কাজ শুরু করে দিই। দ্বিতীয়বার যখন কাজ শুরু করলে পেন্ট কে কিনে এনেছিল? ওই আগেকার পেন্টটাই, যেটা বাংলো স্টোর রুমে রাখা ছিল, সেটাই আমরা ব্যবহার করেছিলাম। স্যার, স্টোর রুমে যে কেউ ইজিলি ঢুকতে পারে, আর এই 3 মাসে যে কেউ যে কোনো সময় বিষ মেশাতে পারে। ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো সচিন। স্যার, ওই অ্যাক্সিডেন্টে বরুণ পুরোপুরি পুড়ে গেছিল। আচ্ছা, তাহলে আইডেন্টিফাই কিভাবে হয়েছে? কিভাবে চেনা হয়েছে তাকে? ও ডেন্টাল রেকর্ড থেকে স্যার, ডেন্টাল রেকর্ড থেকে জানতে পারা গেছে যে ওই লাশটা বরুণেরই। তাহলে কি
এটা অ্যাক্সিডেন্ট ছিল না খুন? স্যার পুলিশ এটাই মনে করছে যে ওটা খুন নয়, বরং অ্যাক্সিডেন্ট। আর ওরা তো এটাও বলছে যে কুমার ফ্যামিলির ভিতরেই অনেক প্রবলেম ছিল স্যার, কিন্তু তা সত্ত্বেও ওনারা এখনো কোনো প্রমাণ পায়নি স্যার। আর কিছু? স্যার হ্যাঁ, বরুণের একজন বন্ধু দিশা, তার সাথেও প্রায় ফোনে কথা বলতো ঘন্টার পর ঘন্টা স্যার। আর যখন অ্যাক্সিডেন্ট হয় ঠিক তার আগেই ও ফোনে দিশার সঙ্গে কথা বলছিল স্যার। আই উইটনেসরাও তাই বলছে স্যার। সেই জন্যই সামনে থেকে যে গাড়িটা আসছিল সেটা দেখতে পাইনি, আর ওর গাড়িটা খাদে গিয়ে পড়ে। দিশা? তাহলে লোকাল পুলিশ নিশ্চয়ই দিশার সঙ্গে কথা বলেছে, জিজ্ঞাসাবাদ করেছিল। কিছু বলেছে তোমাকে? হ্যাঁ স্যার, ওনারা কথা বলে আমাদেরকে এটা জানিয়েছেন যে বরুণের সাথে ফোনে যখন কথা হচ্ছিল তখন দিশা বাড়িতেই ছিল স্যার। আর তারপরও যখন অ্যাক্সিডেন্টের খবরটা পায় তখন শুনেও খুব আঘাত পেয়েছিল স্যার। একজন বিবাহিত পুরুষ 2 ঘন্টা ধরে একজন অন্য মহিলার সাথে কি কথা বলতে পারে? আর তার স্ত্রী দিশা এই ব্যাপারটা আদৌ জানতো কিনা কে জানে। দিশা, দিশা। স্যার 3 মাস পুরনো কেসের আপনারা এখনো তদন্ত করছেন? আমি অলরেডি পুলিশকে সেই সব কিছুই বলে দিয়েছি যা যা আমি জানতাম। আবার জিজ্ঞাসাবাদ কেন? দেখুন দিশা দেবী, আমরা প্রমাণ পেয়েছি যে কুমার ফ্যামিলির প্রত্যেক মেম্বারকে কেউ একে একে খুন করছে। এই জন্য বরুণের মৃত্যুতে আমাদের একটু সন্দেহ হচ্ছে। হয়তো ওর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। তার মানে বরুণের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল না? এ ব্যাপারে ইনভেস্টিগেশন তো চলছে। আপনি আমাদের বরুণের ব্যাপারে যা যা জানেন যদি বলেন। দেখুন, আমি শুধু এইটুকুই বলতে পারি যে ওর স্ত্রীর সাথে বনিবনা ছিল না, আর ও ওকে ডিভোর্সও দিতে চাইছিল, কিন্তু ওর স্ত্রী রাজি ছিল না। এই কথাটা আপনাকে বরুণ বলেছিল কেন? এই যে অনেক রাত পর্যন্ত আপনারা দুজন বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, তো কিছু তো বিশেষ কথা ছিল। অ্যাকচুয়ালি স্যার, আমরা একে অপরকে খুবই ভালোবাসতাম আর বিয়েও করতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো এই জন্যই বরুণের স্ত্রী প্রিয়া ওকে ডিভোর্স দিতে চাইছিল না। হয়তো। আচ্ছা, আপনার কি এরকমটা মনে হয় যে এই প্রিয়া বরুণকে মার্ডার করে দিতে পারে? জানি না স্যার। আচ্ছা, এমনটা কি হতে পারে যে বরুণ এখনো বেঁচে আছে আর কোথাও লুকিয়ে রয়েছে? কি বলছেন স্যার? পুলিশ তো নিজেই ওই লাশের ডেন্টাল রেকর্ডের সাথে বরুণের ডেন্টাল রেকর্ড ম্যাচ করিয়েই তো শনাক্ত করেছিল। আপনারা কি ওনাদের কাজে সন্দেহ করছেন? না, আসলে ব্যাপারটা তা নয়। আমরা এই কেসটা খুঁটিয়ে দেখতে চাইছি, আর আপনি বরুণের কাছের লোক, অনেক কিছু জানেন তার সম্পর্কে, তাই আপনাকে একটু জিজ্ঞাসা করছি। স্যার, প্রথমত তো আপনারা গলা টিপে কথা বার করেন, তারপর বলে দিলে তার উপরেই আপনারা সন্দেহ করতে শুরু করেন। কি করব, আমাদের কাজটাই তো এরকম। আমরা সন্দেহ দিয়ে শুরু করি আর তারপর প্রমাণ পর্যন্ত পৌঁছে যাই। স্যার, ইনি তো বলেছিলেন যে এই বাড়িতে নাকি উনি একাই থাকেন, কিন্তু ভেতরে বেডরুমের আলমারি থেকে এই ছেলেদের জামা কাপড় পেলাম, খুব যত্ন করে রাখা ছিল। ঈশা দেবী, কিছু বলার আছে কি এই পোশাকের ব্যাপারে? এগুলো বরুণের। বরুণের? বরুণের জামা কাপড় এখনো আপনার আলমারিতে? মানে এগুলো তখনকার, যখন ও বেঁচে ছিল, আর মাঝে মাঝে প্রিয়াকে লুকিয়ে আমার বাড়িতে থাকতে আসতো। আমি কখনো এগুলো ফেলতেই পারিনি, সাহসী হয়নি। এগুলো দেখে আমার ওর কথা মনে পড়ে, আর ওকে মনে করতে আমার খুব ভালো লাগে। ক্ষমা করবেন দিশা দেবী, আমরা আপনাকে কষ্ট দিলাম, কিন্তু আমরা আমাদের কাজ করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো? কিছু বাকি রইল নাকি? 1 মিনিট। আরে আপনারা শ্রেয়না, আবার কাটকাও তো। এখানে? 1 মিনিট, কি আপনি একটু হয়েছে? পিছনে থাকুন প্লিজ।
এখানে ডেঞ্চার ছিল। এখানে আমি দাঁতের সেট দেখেছিলাম, এখন আর নেই। দাঁতের সেট এখানে? তার মানে দাঁড়াচ্ছে এটা ওই। স্যার, জানলাটা খোলা, মনে হয় ওটা দিয়ে পালিয়েছে। ধরো। অভিজিৎ, 1 মিনিট। এই দেখো, নকল দাঁতে তোকে স্যার ফাঁসি প্লিজ দিই। আর তোর এগুলো দ্বিতীয়বার পড়ার কোনো দরকার পড়বে না। এনার নাম বরুণ, প্রিয়ার হাজবেন্ড। হ্যাঁ স্যার, আমি মেরেছি। আমিই আমার শ্বশুর শাশুড়ি আর প্রিয়াকে মেরেছি পেইন্টে বিষ মিশিয়ে। অনু বেঁচে গেছে, কেননা আপনারা ওকে ঠিক সময় হাসপাতালে নিয়ে গেছিলেন। কেন মেরেছিস তুই ওই লোকগুলোকে? প্রপার্টির জন্য। আমি প্রিয়াকে বিয়ে করেছিলাম সম্পত্তির জন্যই, কিন্তু ও খেটে রোজগার করতে চাইতো। আর ওদিকে রিমা আর ধীরজ শ্বশুর মশাইয়ের থেকে টাকা হাতিয়ে যেত, আর আমাকে কেউ কিচ্ছু দিত না। আচ্ছা, তারপর? তারপরে কি স্যার, আমি সবাইকে খুন করার প্ল্যান করলাম। আর আমি বাবার কাছে শ্বশুর মশাইকে মিথ্যে বলে সাইন করিয়েছিলাম। আর তারপর সবাইকে আমি মেরে ফেলেছিলাম, যাতে কেউ সম্পত্তির কোনো অংশই না পায় আর আমাকে সন্দেহ না করে। তোর গাড়িতে ওই লাশটা কার ছিল? ওটা একটা বেওয়ারিশ লাশ ছিল, যার ছোঁয়ালে আমি আমার নিজের দাঁত লাগিয়ে দিয়েছিলাম। যাতে সবার মনে হয় যে ওই পুড়ে যাওয়া লাশটা তোমার। হ্যাঁ স্যার, কিন্তু আপনারা টাকার প্রপার্টির লোভে তুমি অনেক কিছু করেছো, একের পর এক খুন করেছো, কিন্তু পেলে কি? হ্যাঁ, জেলের ঘানি টানা আর ফাঁসির দড়ি।